প্রথমত আমি তো নায়িকা নই, আমি নিজেকে অভিনয় শিল্পী এটুকুই বলতে পারবো। এরকম জায়গা তো আমাদের এখনকার কাজগুলো যেগুলো হচ্ছে, যেখানে নায়ক নায়িকা নির্ভর, কিন্তু আমরা যদি একটু স্মার্ট হই, এখন আর সেই অর্থে তো সেই নায়ক নায়িকা নির্ভর কাজগুলো যে খুব ওয়ার্ক করছে তা কিন্তু নয়। যে কলকাতায় আমি দেখেছি কিছু সময় আগেও, যখন ধরুন একটি হিন্দি ছবি চলছে রমরমিয়ে, সাথে একটা বাংলা ছবি, অনেকে দায়িত্ব নিয়ে আগে বাংলা ছবিটা দেখতে গেছে, দায়িত্ব নিয়ে বলছে, হ্যাঁ দেখতে গেছে, তারপরে সারা কিন্তু সেই আরেকজনের ছবিটা দেখতে গেছে। আপনার বিভিন্ন পুরনো ক্লিপস খুব ভাইরাল হয় মাঝে মাঝে নাটকের, সেটা আপনার অন্যান্য কোয়ার্টিসের সাথে, এগুলো কি স্ক্রলে আপনার চোখে পড়ে? কেমন লাগে? মাঝে মাঝে নাটকগুলো মাঝে মাঝে দেখি, ভালো লাগে আমার। মানে স্মৃতিতাড়িত হন? হ্যাঁ, স্মৃতিতাড়িত হয়, এবং মাঝে মাঝে মনে হয় কি ভালো অভিনয় করেছি, মাঝে মধ্যে এখন মনে হয়। ধরেন আমি খুব মিস করি বাংলাদেশে কাজ করা, অবশ্যই আমি মিস করি, ভীষণ মিস করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলকাতা প্রসঙ্গে একটু বলি যে কলকাতায় যে কাজগুলো হয়, যে জনরার কাজগুলো হয়, যেই গল্প নিয়ে কাজ করা হয়, বলা হয় যে বাংলাদেশে, যেমন আমাদের এখানে মন্তজুর রহমান আকবর একটা কথা বলছিলেন এখানে বসে, যে দেখেন আমাদের দেশে যেই গল্পের কাজটা করব, ঠিক এই গল্পের কাজটা কলকাতায় যদি আমি প্রজেক্ট করি, তাহলে ওখানকার যে দর্শক ওরা খুব বাহবা দেবে, বাংলাদেশে বলবে আমি ফেল করলাম। ব্যাপারটা কি তাই? আমাদের বাংলাদেশি দর্শকদের এবং কলকাতা পশ্চিমবঙ্গের দর্শকদের রুচির একটা বড় পার্থক্য আছে কিনা? দেখুন, রুচির পার্থক্য আছে কিনা জানি না, তবে দেখুন একটা ছবি বা একটা ফিল্ম বা একটা আর্টওয়ার্ক যখন আমরা তৈরি করি, আপনি আমাদের পুরো যারা সম্পৃক্ত থাকে ফিল্মের সঙ্গে, তারা মিলে তৈরি করলাম, এটা তাদের তৈরি করা একার দায়িত্ব না, দর্শকের পার্টিসিপেশনটা অনেক বেশি প্রয়োজন, দর্শকের অ্যাকনলেজ করাটা অনেক বেশি প্রয়োজন, এবং তখনই সেটা চলচ্চিত্র হয়ে ওঠে। আমাদের এখানে যেটা হয় যে, আমাদের এখানে আমি দেখেছি কলকাতায় যেটি পার্থক্য, সেটা একটা ভালো চলচ্চিত্র দেখে তারা ধরুন বাবা মা ফ্যামিলি সবাই মিলে ছবিটি দেখতে যায়, এসে ডিনার টেবিলে সেই ছবিটা নিয়ে কথা বলে, তাদের ভিতরে আলোচনা হয়, ভালো হয়েছে কি খারাপ হয়েছে কি, কিছু ওই কালচারটা রয়েছে। এটা না, এটা খুব দরকার, এটা একটু আমার মনে হয় আমাদের এখানে মিসিং। হ্যাঁ, আমাদের এখানে এটা মিসিং। তো সেজন্য হয়তো দর্শকরা নানান রকমের, নানান ক্যাটাগরির দর্শক এখানে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু ভালো একদিক দিয়ে, কিন্তু এই যে ছবিটা একটু দায়িত্ব নিয়ে একটু দেখতে যাওয়া, যেটা যে কলকাতায় আমি দেখেছি কিছু সময় আগেও, যখন ধরুন একটি হিন্দি ছবি চলছে রমরমিয়ে, সাথে একটা বাংলা ছবি, অনেকে দায়িত্ব নিয়ে আগে বাংলা ছবিটা দেখতে গেছে, দায়িত্ব নিয়ে বলছে, হ্যাঁ দেখতে গেছে, তারপরে সারা কিন্তু সেই আরেকজনের ছবিটা দেখতে গেছে, মানে হিন্দি যে সুপারস্টারের ছবিটা আছে সেটা দেখতে গেছে। তো একটা দায়িত্বের ভেতরে পড়ে এটা। আমরা যারা অ্যাক্টর, আমরা যারা অভিনয় শিল্পী, যারা শিল্পী, তারা এটা খুব চাইতো আসলে এটুকু, এই পার্টিসিপেশনটুকু থাকে। সেটা কি দেবীর সময় আপনি কিছু ফিল করেছিলেন কিনা? দেবী তো আপনি দেখুন, দেবী একেবারে একটা মিডল ছবি, দেবী একেবারে একটা মিডল ছবি, দেবীর কোনো আর্ট হাউস ঘরানার না, কোনো সোকল বলতে গেলে এটা আমি বলবো তাও এটা কমার্শিয়াল ছবি, কারণ এটা কমার্সটা ছিল, কমার্সটা খুব প্রয়োজন, চাকাটা তো ঘুরতে হবে। তো আমি দেবী দিয়ে, দেবী সব লোকেরা দেখেছে, মানে সমস্ত জায়গায় গেছে, এটা একটা অন্যরকম হাইপ ক্রিয়েট হয়েছিল, সেটা কিছুটা আমরাও আছে, কিছুটা এটা যার যে গল্পটি নিয়ে ছবি তৈরি করেছি সেটিও একটি বিষয়, ছবিটা তৈরিতে যে ক্রাফটম্যানশিপটা দরকার ছিল হয়তো সেটা হয়েছে। তো সব কিছু নিয়ে আমার মনে হয় সেটা, এটাও আছে দর্শক পর্যন্ত পৌঁছানো। দেবী বোধহয় প্রথম ছবি যেখানে আমরা দেখেছি যে মার্কেটিং পলিসিটা আমি আমার সর্বোচ্চটা কাজে লাগাবার চেষ্টা করেছি। সেটা জয় হাসান বলে সম্ভব হয়েছে, এটা অনেকে বলে, অনেকে মানে জয় হাসান বলে, মানে আমি আলাদা কোনো সুবিধা পাইনি, আমি অনেকের কাছে গেছি, না 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 না, আমি অনেক ভালো যাদের, ধরুন আমি যাদের কাজ করতাম তখন, আপনাকে ওটা কি বলে আমি বলছি, খিজির রাহাত খান, অনন্য মামুন, শৌকত নাসির থেকে শুরু করে, রায়হান রাফি থেকে শুরু করে অনেকে আপনার নাম ধরে বলেছে যে জয়া আপার জন্য এটা সম্ভব। আমাদের মিড ফিল্ম আমাদের এখানে মার্কেটিং করে একমাত্র জয়া হাসান নিজে দৌড়িয়ে ছবিটা, দৌড়িয়ে সেটা বলতে পারি না, কিন্তু আমি আপনাকে বলি যে আমরা কি, মানে আমার কি কি ব্লগ ছিল, আমি তখন যাদের প্রোডাক্ট এন্ডোর্স করতাম, আমি যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, আমি তাদের কাছে পর্যন্ত তখন গেছি যে আমি আছি ছবিটাতে, আমি বলছি আপনারা এই ছবিটা একটু স্পন্সর করুন বা কিছু একটা পার্টনার হোক, তারা হয়নি।
হয়নি, তারা হয়নি, তারাই এখন অন্যান্য ছবিগুলোর মধ্যে, কারণ প্রথম যে থাকে তাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়, তারা এখন অন্যান্য ছবিতে সেটা করছে, দেখতে পেয়েছি, সেটা আমরা প্রমাণ দিয়েছি, সেটা কিন্তু আমরা করিনি। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা এটা পাইনি। তো আমার তখন আমি খুব বিরক্ত হয়েছি, আমি খুব কষ্টও পেয়েছি যে এরকমও হতে পারে। মানে সেই কষ্টের জন্য কি 6-7 বছর গ্যাপ হয়ে গেল আপনি আর এই ঝামেলা? না না না, সেটা নয়, ছবি হচ্ছে আমার আমি প্রায় 3-4 বছর ধরে আমি শুনছি ছবি হচ্ছে। না, আমার তো ওখানেও আছে, মানে ওখানকার প্রোডাকশন হাউসের সাথেও হচ্ছে আমার কাজ। সেটাই। কবে নাগাদ আজকে একটু বলে দিন। আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এটা 2024 আমরা কথা বলছি। ঠিক আছে, 2024 আমরা দেখতে পাবো? 2024 অবশ্যই অবশ্যই। একটা ভালো গুড নিউজ পেলাম। আপনার একটু কয়েকটা এক্সপিরিয়েন্স শুনতে চাই যে আপনার আসলে যেমন আপনি মানব প্রেমে বিশ্বাসী, প্রেম করেছেন বা সব কিছুতে আপনি ফিল্মের সাথে প্রেম করেছেন, আপনার একটা প্রাণী প্রেম রয়েছে, পশু পাখির প্রতি আপনার অদ্ভুত প্রেম রয়েছে, এবং সেটার একটা আপনাকে অনুকরণ করে বাংলাদেশে একটা গোষ্ঠীও তৈরি হয়েছে। অনেকে বলে আমার আইডল এই ক্ষেত্রে জয়া আহসান। আপনার এই ভাবনার জায়গাটা কবে থেকে শুরু হলো ঠিক মনে করতে পারেন, বা কিভাবে অন প্রসেস, কি স্ট্রাগলে, এটা নিয়ে আমি একটু আজকে শুনতে চাই। আমি প্রাণী প্রেমী বা আমি যেটুকু করি আমি এটাকে খুব গ্লোরিফাই করতে চাই না, উচিত করা এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটাই হওয়া, মানে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমার চেয়ে অনেক বেশি অনেক মানুষ করেন, হয়তো আজকে আমি জয়া আহসান বলে আপনি আমায় জিজ্ঞেস করছেন, কেউ দেখছে, না না সত্যি তানভীর ভাই যারা করেন তারা কি ডেডিকেটেড করেন আপনি জানেন না, তারা তাদের সর্বস্ব দিয়ে করেন। হ্যাঁ, আমার এটা আমার আগের থেকেই ছিল। সেটা হয়তো আমি কিছুটা হেরিটেজেরই পেয়েছি পারিবারিকভাবেও, আবার কিছুটা হয়তো মানে আমি ঠিক স্পষ্ট করে বলতে পারবো না কবে থেকে আমি পেয়েছি, কিন্তু আমি পারিবারিকভাবেই আপনার আত্মস্থ হওয়া, বাট মানে অফিশিয়ালি আপনি এখন বেশ কিছু এখন একটু আমি ভোকাল হই, কারণ যে আপনি যেটা বললেন যেটা জানা দরকার, আমি যদি একটু ভোকাল হই তাহলে সেক্ষেত্রে অন্যেরা অনেক বেশি সাহস পান। এখন বাংলাদেশ আসলে খুব বেশি আমাদের রিলিজনের কারণেও হতে পারে, রিলিজন একটি বড় বিষয় যেটা আমরা আসলে ভুল জানি অনেকখানি, যে ধরুন পেট অ্যালাউড না বা অ্যানিম্যাল ফ্রেন্ডলি জায়গা নয় আমাদের ঢাকা শহরটা, যারা পেট রাখেন তাদের জন্য কোনো একটা পার্ক বা কোনো একটি জায়গায় সেরকম করে আমরা কিছু লিখলে বা কিছু বললেই আমাকে মানুষরা জানি, আপনার এখানেও নিজে আপনি অনেক কমেন্টস পাবেন যে মানুষেরই যেখানে খোঁজ নেই সেখানে প্রাণী, এরকম বলবে। হ্যাঁ, কমন, কিন্তু মানুষেরই যেখানে খোঁজ নেই, মানুষই যেখানে বাঁচতে পারে না সেখানে মানুষ বাঁচতে পারে না বলে আরেকটি প্রাণ যাকে ঈশ্বর দিয়েছেন, সৃষ্টিকর্তা দিয়েছেন, তার কোনো দাম নেই, বা একটা গাছের কোনো মূল্য নেই, গাছের কোনো প্রাণ নেই, সেটাকে আমরা অবমূল্যায়ন করব, মূল্যায়ন করব না, আগে সব আমি নেব সুবিধা, পৃথিবীটা শুধু আমাদের জন্যই, জলবায়ু আবহাওয়া প্রাণ সমস্ত কিছু আমাদের জন্যই শুধু তৈরি হয়েছে, তা তো নয়, এটা একটা সাইকেল। তো এই বিষয়টা যদি কেউ জানে, আমার মনে হয় যে তারা সবাই সচেতন। এবং আমি একটি জিনিস বেটার যে বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন অনেক বেশি অ্যাওয়্যার এসব বিষয়ে, এবং খুব এনকারেজ করে জিনিসটা। যা আপনার কাছে আসলে সবাই জানতে চায়, যেহেতু আমরা ক্যাম্পেইন একটা করছিলাম, আপনার সাথে একটা আড্ডা হবে, সবাই আসলে আপনার পরিবার, বাবা তো মার সাথে আপনার যোগাযোগ কোথায় আছে, বা বোন ভাই বোন অবস্থানটা কোথায়? আমার ভাই লন্ডনে, ও একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে। আমার বোন বিবাহিত, ও ঢাকাতেই থাকে, ওর একটা ট্রাভেল এজেন্সি চালায়। আমি অভিনয় করবার চেষ্টা করি, আমি বাড়ির বড় মেয়ে। আর আছে আমার মা আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে আছেন কর্মরত অবস্থায়, এবং আমার 3টি পোষ্য বোন আছেন, তাদের নাম ক্লিওপেট্রা, ডিও এবং নিমকি। পরিবারে সাহায্যকারী 2-1 আছেন। এই আমার সংসার। রাইট, খুবই কমন প্রশ্ন। তারপরে এই প্রশ্ন এইভাবে জিজ্ঞেস করি যে বাংলাদেশে কয়েকটা, আমার সাথে কয়েকজন প্রডিউসার পরিচালক বলছেন যে বাংলাদেশে এখন সেলেবল নায়িকা নেই, নায়িকার একটা বড় সংকট। এই কারণে বাংলাদেশের যাকে সুপারস্টার বলা হয় তার সাথেও বাংলাদেশি নায়িকা দেখা যাচ্ছে না গত 2 বছর ধরে, যাদের নিয়ে আসলে বলেন যে যাদেরকে নিলে আমি দর্শক পাবো 10 জন, সেরকম নায়িকা নেই। এই স্টেটমেন্টটা অনেক জায়গায় অনেক পাবলিক ডোমেনে প্রকাশ হয়েছে, আমার সত্ত্বেও বিভিন্ন পত্রিকায় অনেকে বলেছেন, নাম না তুলি। তো আপনার কাছে একজন প্রতিষ্ঠিত নায়িকা হিসেবে এই স্টেটমেন্টটা কি মনে হয়, কি সাইন দেয়?
প্রথমত আমি তো নায়িকা নই, আমি নিজেকে অভিনয় শিল্পী এটুকুই বলতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে আসলে দুরকম জায়গা তো আমাদের এখনকার কাজগুলো যেগুলো হচ্ছে, যেখানে নায়ক নায়িকা নির্ভর, কিন্তু আমরা যদি একটু স্মার্ট হই, এখন আর সেই অর্থে তো সেই নায়ক নায়িকা নির্ভর কাজগুলো যে খুব ওয়ার্ক করছে তা কিন্তু নয়। এখন যত কমন ম্যান, যত কমন মানুষ, তারা সেগুলো তত বেশি কাজ করছে বলে আমার বিশ্বাস। আমি এমনিতে ওই নায়িকা বা নায়ক নির্ভর কাজ, নায়িকা নির্ভর কাজ, ওটা আমি খুব একটা বিশ্বাস করি না। দু চারজন ছাড়া, সেটা সুচিত্রা উত্তম বলতে পারেন অথবা আরো কারো কথা বলতে পারেন। বাংলাদেশে খুব বলতে হলে ববিতা আপা, কবরী আপা, আমি ওনাদের পর্যন্ত বা শেষ পর্যন্ত মৌসুমী আপা, এই পর্যন্তই আমি আসলে বলবো। কিন্তু এখন তারপর থেকে তো আসলে প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের সবাইকে মিলে একটু আধুনিক হতে হবে, প্রডিউসারদেরকেও একটু আধুনিক হতে হবে, এবং দর্শককে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই যে হিরো থাকলেই শুধু হিরোকেই দেখতে যান, তারা শুধু হিরোইনকেই দেখতে যান। ভালো কন্টেন্ট হলে একজন, আমি বলবো যে আমাদের রিক্সা শ্রমিক থেকে শুরু করে যারা সো কল্ড এলিট ক্লাস, যারা এসি ঘরে বসে অফিস করেন, তারা পর্যন্ত সবাই কিন্তু ভালো কন্টেন্ট দেখতে যান। পাবলিক ডোমেইনে আপনি আসলে আপনার মতো করে চলেন, খুব বেশি যে সপ্রতিভ তাও না। ইনস্টা বলি, ফেসবুক বলি বা অন্যান্য প্ল্যাটফর্মে এখন যেটা হয় যে অনেকেই বলেন, অনেক নায়িকা বা অভিনেত্রীরা বলেন যে এটাতে রেগুলার থাকতে হয় প্রফেশনাল দায় হিসাবে। কতটুকু রেগুলার থাকা প্রয়োজন একজন নায়িকার? আপনি কতটুকু অভ্যস্ত? যেমন আমি কিন্তু আছি, আমি নেই আমি তা বলবো না, আছি টুকটাক দেই, বাট আমার জন্য তো একটা টিম আছে, তারা হয়তো অ্যাক্টিভলি করে। কিন্তু আসলে কি জানেন, একজন শিল্পীর যতটা না থাকা যায়, যতটা আড়াল থাকা যায়, এরকম প্রযুক্তি তো মানুষকে অস্থির করে তোলে। অবশ্যই সময়টা অস্থির। হ্যাঁ, আমরা পুরো শিল্পীরা যারা, প্রথমে যদি আমি বলি আমি একজন শিল্পী, আমি অভিনয় করি, প্রথমেই তো আসলে আমি স্রোতের বিপরীতে হাঁটছি। ওকে, হ্যাঁ, মানে সে জায়গার থেকে কত স্ট্রেস, কত মানে স্ট্রাগল একজন শিল্পীকে নিতে হয়, একজন আর্টিস্টকে নিতে হয়। আর একজন শিল্পী হওয়ার রাস্তায় যে আছেন, সে যতটা, হ্যাঁ অবশ্যই আমি পড়াশোনা করবো ইন্টারনেটে, আমি সেই প্রযুক্তিটা ব্যবহার করবো আমার কাজের জন্য, কিন্তু কে কি করছে, কি হচ্ছে, বা এই যে প্রযুক্তির পেছনে বা এই যে ফেসবুক ইনস্টাতে সময় কাটানো, ওই সময়টা যখন কাটানো, আমার মনে হয় যে ওই যে সময়টা কাটাই আমরা, ওই সময়টাই হচ্ছে আমার বই পড়ার সময়, ওই সময়টাই হচ্ছে আমার আড্ডা দেওয়ার সময়, ওই সময়টা হচ্ছে আমার গাছপালা ধরার সময়। হ্যাঁ, ওইটা কিল করে ফেলবে বলতে চাচ্ছেন, মানে ওইটাই অনেকখানি। হ্যাঁ, আপডেটেড থাকা প্রয়োজন আছে, কিন্তু সেটা এতটা নয় যতটা আমার মনে হয় আমরা বাংলাদেশে একটু বেশি থাকি। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যালি আসলে বেশি। হ্যাঁ, আপনি যদি মানে হিসাব করেন, বাংলাদেশের লোকেরা সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করে। হ্যাঁ, রাইট। সংযুক্ত প্রশ্ন, তাহলে এই ইন্টারনেট যারা ব্যবহার করছেন তাদের, বা শিল্পীরা যারা কাজ করছেন, তাদের স্টেটমেন্টে কোনো দায় আছে কিনা? যে কোনো সংকট বা যে কোনো ক্রাইসিসে কোনো স্টেটমেন্ট দেওয়া প্রয়োজন কিনা? অনেকে বলেন শিল্পীদের খুব বড় দায় রয়েছে যে কোনো কিছুতে। হ্যাঁ, মানে ওটা উনি বক্তব্য নিজের জায়গা, ওটা দেখুন, ওটা আমিও দিই, আমিও বলি, ওটা আমি মাঝে মধ্যে বলি, কিন্তু সেটা একেবারে আমার ব্যক্তিগত, সেটা আমি কেউ না হলেও, আমি যদি কোনো অভিনয় শিল্পী নাও হতাম তাও আমি দিতাম। তবে আমাদের তো একটি শক্তি আছে, অভিনয় যারা করেন, ধরুন একজন পলিটিশিয়ান দাঁড়িয়ে সত্যিকার অর্থে কতটা মানুষ জড়ো করতে পারবে বা কোনো কিছু বলতে গেলে শুনবে আমি জানি না। একজন অভিনয় শিল্পী বা একজন অভিনেতা, একজন হিরো দাঁড়িয়ে, একজন সেলিব্রিটি দাঁড়িয়ে বললে তার চেয়ে বেশি কথা শুনবে, তাদের যারা ফলোয়ার আছে বা কেউ আছে তারা কিন্তু শুনবে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে তো আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে ভোকাল হতেই হয়, এবং আর্টিস্টদের নির্ভীক হতে হয়, ভয় পেলে চলবে না আমার মনে হয়। আপনি কতটা নির্ভীক থাকতে পারেন? না, পুরোটা পারি না, পারি না। একটু মাথার ভেতর তো আসে, এটা কি হবে, ঠিক হবে, বলবো এটা পলিটিক্যালি কারেক্ট হবে কি ইনকারেক্ট হবে, ভাবনা চিন্তা করি, তারপরে টুকটাক মাঝে মধ্যে বলি, আরো বেশি ভালো হচ্ছে বলতে পারা যেত। আচ্ছা, থ্যাংক ইউ।